যারা চিনেছিল কালো রাত্রি, মনে করো সেই মহা ইতিহাস। যারা চিনেছিল কালো রাত্রি, বুকে সাহসে দাউ দাউ শিখা নিয়ে হেঁটে গেছে আলোর যাত্রী। এই পৃথিবী অবাক তাকিয়ে মমতার বাহু দিল বাড়িয়ে, লেখা হলো না স্বর্ণার ঘরে ওরা মানবী জীবন উপমা। ওর হয়নি আজ হলো না, কাল হবে কিনা তাও জানা নেই। কোন শুভ আসবে আশাবাদ। আপনাদের সবাইকে স্বাগত জানাই সাংস্কৃতিক অবক্ষয় আজকে পঞ্চম পর্ব। এবং আমরা আজকের আগেই আপনাদেরকে জানিয়েছিলাম গতকাল আমাদের এই লাইভটি করবার কথা ছিল। নানান রকমের মানসিক বিপর্যয় আপনাদের যেমন ঘটছে, বাংলাদেশ থেকে 12,700 কিলোমিটার দূরে আমরা থাকবার পরও আমাদেরও একই বিপর্যয় ঘটে, সাথে তো বৈশ্বিক নানাবিধ বিষয় আছে। আমার সাথে আজকে আলোচনায় আমি অনুরোধ করেছিলাম সারোজা নাহারিনকে যুক্ত হতে। সারোজা নাহারিন লেখক এবং অনুবাদক। সারোজা আজকে আমার সাথে যুক্ত হয়েছে দুটো কারণে। কারণ সাংস্কৃতিক অবক্ষয় সহ আরো যে সমস্ত বিষয় নিয়ে আমি ভেবেছিলাম যে আলোচনাগুলো এক ধরনের পরস্পর অংশগ্রহণমূলক হোক, হয়ে উঠুক, সেই বিবেচনা থেকেই পরবর্তীতে আরো অন্যান্য অতিথিদের সাথেও আমি এবং সারোজা আমরা যোগাযোগ করতে চাই, যাতে পারস্পরিক মত বিনিময়ের জায়গাটিও একটু পরিচ্ছন্ন হয়ে ওঠে, আলোচনাটি যেন দ্বিপাক্ষিক হয়, ত্রিপাক্ষিক হয়, ধারণাগুলো নিয়ে যেন আমরা আরো ভিন্ন ভিন্ন ধারণার সাথে, ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গির সাথে পরিচিত হয়ে উঠতে পারি। সেই জায়গাগুলোতে যেই পদ্ধতিতে অন্য অতিথিদের আনবার উপায়টি এই অনলাইন পরিসরে আছে, সেই পদ্ধতিগুলো আমরা অনুসরণ করব এবং অবলম্বন করব। সারোজার পরিচয় আগে আমি দিয়েছি। সারোজা মন্ট্রিয়ালে থাকছে এবং সারোজা নাহারিন মূলত লেখক এবং অনুবাদক। বিশ্ব পরিসরে বাংলা সাহিত্যকে ছড়িয়ে দেওয়ার যে কাজটি সারোজা করছে, এবং ইতিমধ্যে শহীদুল জহিরের জীবন ও রাজনৈতিক বাস্তবতা, লাইফ অ্যান্ড পলিটিক্যাল রিয়েলিটি, সেটি 2 বছর আগে প্রকাশিত হয়েছে হারপার কলিন্স থেকে, সাউথ এশিয়ান যে জোনটা সেটার জন্য, এবং আরো কিছু নতুন অনুবাদের কাজ সারোজা নাহারিন করছে। আজকের যে বিষয়টা আমরা ঠিক করেছিলাম মব জাস্টিস, যেটাকে বলা হচ্ছে যে জনমত একভাবে দলবদ্ধভাবে কিছু আইন হাতে তুলে নিয়ে কিছু মানুষকে শাস্তি বিধান করা, এবং পুরোটাই হচ্ছে সন্দেহ অথবা প্রতিহিংসার জায়গা। সন্দেহের বশবর্তী হয়ে কোন একজন মানুষকে অপরাধী সাব্যস্ত করা এবং তাকে সাথে সাথে তাৎক্ষণিকভাবে সেই বিচারের রায়টি দিয়ে দেওয়া এবং তাকে পিটিয়ে হত্যা করা, পরপর কয়েকটি ঘটনা আমাদের এখানে ঘটেছে। আরেকটা ঘটেছে বিপক্ষ দলীয় ছাত্র সংগঠন, যারা সরকারি দলের ছত্রছায়ায় ছাত্র রাজনীতি করত এবং বহু আগেই হয়তো সেই রাজনীতিটা ছেড়েছে কিংবা রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত আছে, তাদেরকে হাতের নাগালে পেয়ে একটা দলবদ্ধভাবে প্রতিহিংসার জায়গা থেকে তাকে আক্রমণ করা এবং পিটিয়ে মেরে ফেলা। সেই জায়গা থেকে আমি বলেছি মব জাস্টিস। তাহলে কি এটা বিচার ব্যবস্থা, আমাদের যে বিচার ব্যবস্থা আছে, আমাদের দেশে প্রচলিত যে বিচার ব্যবস্থা, সেটি কি ব্যর্থ, নাকি আদৌ সেটা ব্যর্থ হবার কারণেই এই মব জাস্টিস, এই মব নিজের মতো করে সিদ্ধান্ত নিচ্ছে? যে কোনো ভাবেই হোক, যতভাবেই ব্যাখ্যা করি না কেন, কার্যকারণগুলো একটু অনুসন্ধান করা জরুরি। আমরা বলেছিলাম যে এটার ভেতর বাহির আমাদের একটু অনুসন্ধান করা দরকার। হ্যাঁ বা না এই উত্তর দিয়ে এই জায়গা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় আমাদের নেই। সারোজা নাহারিন যেহেতু তার প্রজন্মের প্রতিনিধিত্ব করেন এবং যেহেতু তিনি লেখক এবং একই সাথে ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে তিনি ইংরেজি সাহিত্যের উপরেই তার মাস্টার্স করেছেন এবং আরো অন্যান্য বিষয় তিনি লিখছেন, পড়ছেন, ফলে এই প্রজন্মের মানুষ হিসাবে তার ভাবনাটি কি? এই যে সাম্প্রতিক সময়ে যেই উচ্ছৃঙ্খলতাগুলো ঘটছে, বিশৃঙ্খলাগুলো ঘটছে, এবং আমরা দেখেছি বাইতুল মোকাররমেও যেখানে কেউ একজন বিদ্রুপ করে লিখেছেন, মসজিদে তো আসলে শয়তান ইবলিশ প্রবেশ করার কোনো উপায় থাকে না,
তারা লিখছেন যে মসজিদের ভেতরে শয়তান ঢুকলো কিভাবে। আসলে মানুষের মধ্যেই তো সংঘাতটি হয়েছে। তো সেই বিদ্রুপ করে লিখছেন, বিস্মিত হয়ে লিখছেন যে মসজিদে শয়তান ঢুকলো কিভাবে। তো পবিত্র জায়গা, সব পবিত্র মনের মানুষেরা সেখানে যান প্রার্থনা করবার জন্য। এই যে নানান রকমের অসহিষ্ণুতা সমাজে পরিলক্ষিত হচ্ছে, সেই অসহিষ্ণুতার পেছনে মূল কারণগুলো কি, সেগুলোই আমরা মূলত অনুসন্ধান করব। আমি সারদার কাছে এই বিষয়গুলো নিয়ে একটু জানি, যে আমি পূর্ব ঘটনাগুলো একটু বলে দিই। 2019-এ আমাদের মনে পড়বে উত্তর বাড্ডা সরকারি বিশ্ববিদ্যালয়ের সামনে তাসলিমা বেগম রেনু নামের এক ভদ্রমহিলাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল। তিনি তার সন্তানকে সাথে নিয়ে গিয়েছিলেন ভর্তির ব্যাপারে খোঁজ খবর নিতে, এবং পরে জানা গেল যে তিনি খানিকটা মানসিক ভারসাম্যহীন ছিলেন, তার আচরণে খানিকটা অসঙ্গতি ছিল, এবং এই ব্যাপক সংখ্যক মানুষ সমবেত হয়ে ওই কলেজের স্কুলের শিক্ষকের রুম থেকে তাকে টেনে হিস্টে বের করে এনে পিটিয়ে খুন করে। সেই ঘটনা সে সময় দেখেছি 2019 সালে। তারপরে সেদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা, এর আগে তিনি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তেন তখন আরেকটি ছাত্র সংগঠন, ছাত্র দলের আক্রমণে তার একটি পা কেটে ফেলতে হয়। সেই থেকে তিনি প্লাস্টিকের পা অথবা ক্র্যাচে ভর দিয়ে চলাচল করতেন। তার একটি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছিল। খুন হওয়ার 3 দিন আগে তিনি তার ওষুধ আনতে বেরিয়েছিলেন বাইরে, এবং 10 বছর আগে পা হারানো মাসুদ সেদিন গণপিটুনিতে ছাত্রদের হাতে বিশ্ববিদ্যালয় গেটের সামনে মৃত্যুবরণ করেন। তারপরে শামীম মোল্লা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘটেছে, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অত রাতেই তার প্রতিবাদ করেছেন। সন্ত্রাস বিরোধী যে ছাত্র সংগঠনগুলো আছে তারা সেই প্রতিবাদ করেছেন, এবং ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিল শামীম মোল্লা, বলা হচ্ছে সেখানে একটা সিন্ডিকেটের সাথে সে জড়িত ছিল, ড্রাগ, মাদক সরবরাহ, মাদকের ব্যবসায়ীগুলোর সাথে যুক্ত ছিল। সে যাই হোক, তার জন্য তো আইন আছে। তাকে পিটিয়ে মেরে ফেলা, খুন করা, এবং বিশ্ববিদ্যালয় চত্বরে টেনে এনে তাকে খুন করা। 18 সেপ্টেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে যে ঘটনাটি ঘটেছে, ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তোফাজ্জলকে খুন করার, তোফাজ্জলও মানসিক ভারসাম্যহীন, এবং তার পিছনে কি কি কারণ সবাই বলেছেন। ব্যক্তিগত জীবনে তার বন্ধুকে হারানো, বাবা মাকে হারানো, ভাইকে হারানো, সবকিছু হারিয়ে মানসিক ভারসাম্যহীন ছিলেন, এবং সেটি নিশ্চিত করেছেন তার ফুফাতো বোনের সাথে যখন এটা ফোনে কথা বলেছে, তার উপজেলার চেয়ারম্যানের সাথে যখন এই ছাত্ররা, শিক্ষার্থীরা যোগাযোগ করেছে যারা তাকে পেটাচ্ছিল, তারা চেয়েছে কিছু টাকা, যে তাদের ফোন হারিয়েছে এই সন্দেহে 35,000 টাকা 36,000 টাকা দিলে তারা তাকে ছেড়ে দেবে। তার মানে আমরা ধরে নিতে পারি এদের শান্ত মাথা ছিল, উত্তেজিত ছিল না, তাকে খাইয়েছে, খাওয়ার পরে আবার পিটিয়েছে। এর মধ্যে চোর সন্দেহে তাকে মারা হয় তোফাজ্জলকে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই 8 জন ছেলে শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছেন, পুলিশের হাতে তারা আটক হয়েছে। একটা দৃষ্টান্তমূলক ব্যাপার বটেই, এবং তাদেরকে শাস্তির ওই আওতায় আনতে হবে, যেহেতু তারা সরাসরি খুনের সাথে জড়িত। কিন্তু এরপরে খাগড়াছড়িতে, দীঘিনালায় এই গণপিটুনিতে একজন আদিবাসীর হাতে একজন বাঙালির মৃত্যু, এবং বাঙালির সাথে বাঙালি এবং আদিবাসী, পাহাড়ি এবং বাঙালি, এই যে বিরোধটি দীর্ঘদিন থেকে টিকে আছে সেখানে, সেই বিরোধেই আবার অগ্নিসংযোগ ঘটল, অগ্নিস্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ল, এবং তার ফলে 3 জন আদিবাসী, এখনো পর্যন্ত 3 জন আদিবাসী খুন হয়েছেন সামরিক বাহিনীর, সেনাবাহিনীর গুলিতে। ধানমন্ডিতে 21 সেপ্টেম্বর অর্থাৎ 20 সেপ্টেম্বর গতকাল, আজকেই বোধহয় বাংলাদেশে ধানমন্ডিতে একজন পর্বতারোহী শায়লা বিথি নামের একজন নারী আচমকা একদল মানুষের হাতে আক্রান্ত হন ফুটওভার ব্রিজের উপরে ধানমন্ডিতে। তিনি যখন রাস্তা পার হচ্ছিলেন সেখানে তিনি আক্রান্ত হন, এবং তাকে প্রচন্ডভাবে প্রহার করা হয়। তার ঠোঁট ফেটে যায়, আরো শারীরিকভাবে অনেকগুলো ক্ষতচিহ্ন তৈরি হয় তার শরীরে, এবং বলা হচ্ছে, শায়লা বিথি বলছেন যে যারা তাকে মারছিল তারা বলছিল যে তিনি যেই পোশাক পরেন সেই পোশাকটি এই দেশের সংস্কৃতির সাথে যায় না, এবং তিনি পর্দা করেন না। ভীষণ লক্ষণীয় এই সমস্ত উক্তি। মরাল পুলিশিং এর একটা ব্যাপার আছে। কক্সবাজারে একজন সেক্স ওয়ার্কার, কারণ বাংলাদেশ রাষ্ট্র কিন্তু সেক্স ওয়ার্কিং এর জন্য, যৌন কর্মী হতে গেলে যে সার্টিফিকেট, রাষ্ট্র কিন্তু সেই সার্টিফিকেট দেয়। আমাদের দেশে যে পতিতালয়গুলো আছে, যৌনপল্লীগুলো আছে, সেখানে প্রত্যেকে কিন্তু রেজিস্টার্ড, তারা আইনগতভাবে সিদ্ধ যে তারা যৌনকর্মী হিসাবে, পেশা হিসাবে সেই কাজটি করবেন। প্রথমত 2টি জায়গা, একটি হচ্ছে মানুষ কতখানি অসহায় হলে
তার কতখানি অনিশ্চয়তা থাকলে, জীবনযাপনের ক্ষেত্রে কতখানি দুর্বিপাক হলে একজন মানুষ দেহ বিক্রি করার মতো পেশায় যান, কারণ বিষয়টি কষ্টকর। এর মধ্যে আনন্দের কিছু নেই। একাধিক পুরুষ সঙ্গীর সাথে টাকার বিনিময়ে শয্যা সঙ্গী হয়, এটা কোনো আনন্দিত ব্যাপার না, এখানে কোনো প্রেমের সম্পর্ক নেই। এই কক্সবাজার একজন যৌনকর্মীকে যে লাঠি হাতে পেটানো এবং সেই ছবিগুলো, ভিডিওগুলো ভাইরাল হয়েছে, আমাদের মনে পড়বে 1985 সালে নারায়ণগঞ্জের টানবাজারে পতিতা পল্লী যেটা ছিল, যৌনপল্লী যেটা ছিল, সেখানে সবমেহের নামের এক কিশোরীকে জোর করে পতিতা বৃত্তিতে বাধ্য করবার জন্য তার যে মালিক মমতাজ মিয়া এবং দালাল সর্দারনি যারা ছিল সবাই মিলে অত্যাচার করছিল, বৈদ্যুতিক শক দিচ্ছিল, মারধর করছিল। তাতে সবমেহের মৃত্যুবরণ করে এবং মৃত্যুবরণ করার পরে এই যৌনপল্লী থাকাটাই খারাপ, এই মব ওই যৌনপল্লী আগুন দিয়ে পুড়িয়ে দেয় এবং বহু নারীকে সেখানে নির্যাতন করা হয়, লুটপাট করা হয়। এবং সেই সময় রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ একটা কবিতা লিখেছিলেন। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ লিখেছিলেন, সব মেহেররে যে বানাইছে সেই মেরেছে তারে, সেই দাঁড়াইছে বিচার চাওয়ার প্রথম কাতারে। কারণ এই মমতাজ মিয়া এবং এরা পরবর্তীতে এই সব মেহের মৃত্যুর যে মিছিল হয় প্রতিবাদে, সেই মিছিলের সামনের কাতারে দাঁড়িয়েছিল। ফলে সমাজে এই যে কর্তৃত্ববাদী একটা ধারণা এবং কর্তৃত্ববাদী যে শাসন, পুরুষতান্ত্রিকতার জায়গা, সবকিছু মিলে আমাদের সমাজে এই হিংস্রতা, বর্বরতার কারণগুলো সারোজা রাহরিন লেখক হিসাবে তার অবস্থান থেকে, তার জীবন অভিজ্ঞতা থেকে, তার প্রজন্মের জায়গা থেকে যেরকম করে দেখেন। সারোজা। মাহমুদুজ্জামান বাবু যে ঘটনাগুলোর উল্লেখ করলেন, সেই ঘটনাগুলোর ভেতর বাহির আমরা অনুসন্ধান করতে গেলে আমরা তিনটি প্রশ্ন নিয়ে ভাবছি যে ঘটনাগুলো কোথায় ঘটছে, কেন ঘটছে এবং কার সাথে ঘটছে। শুরুতে বা সাম্প্রতিক সময়ে যেই তিনটি ঘটনা বললেন মাহমুদুজ্জামান বাবু, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, এমনকি মা হিসেবে ছেলে ধরা সন্দেহে 19 সালে যে নারীকে গণপিটুনি দিয়ে মেরে ফেলা হলো, সেই প্রত্যেকটা ঘটনার কিছু কমন গ্রাউন্ড আছে। কমন বিষয় হচ্ছে যে তাদের ঘটনাস্থল, এবং সবচেয়ে আতঙ্কজনক বিষয়, মর্মান্তিক বিষয়টা হচ্ছে যে ঘটনাস্থল শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষার যেই বিশ্ববিদ্যালয় চত্বর, স্কুলের প্রাঙ্গণ, সেই জায়গাগুলো জ্ঞান নির্মাণের সূতিকাগার। এটা আমাদের স্বাভাবিক ভাবনার বাইরে চলে যায় যে কিভাবে এমন ভয়ঙ্কর নৃশংস ঘটনা সেখানে ঘটতে পারে। প্রত্যেক ক্ষেত্রেই কোনো না কোনো সন্দেহের বশে, কোনো প্রকার বিচার ব্যবস্থার আশ্রয় না নিয়ে জনগণরাই জনরায়ে গণপিটুনিতে মানুষকে মেরে ফেলছে। সেই ক্ষেত্রে যেই ব্যক্তিটি ভিকটিম হচ্ছেন, সে হতে পারে সে চোর, হতে পারে সে চোর নন, কিন্তু একজন চোর হলেও তাকে কি এইভাবে পিটিয়ে হত্যা করা বা পেটানো, আহত করা, জখম করা কতটা যৌক্তিক? সেটা কি কিসের পরিচয় দেয় যে একটা দেশে তার মানে কি লিগাল সিস্টেম বা জাস্টিস সিস্টেম বলে বিষয়টার প্রতি কি মানুষের অনাস্থা, নাকি লিগাল সিস্টেম, বিচার বিভাগ ব্যর্থ হয়েছে সেই আস্থাটা তৈরি করার ক্ষেত্রে জনমানুষ জনপরিসরে? যখন একটা ব্যক্তিকে আঘাত করা হচ্ছে তখন কিন্তু তাকে রিডিউস করে ফেলা হচ্ছে, তাকে একটা ব্যক্তি, একটা মানুষ, তার জীবন, তার জীবনের বিভিন্ন দিক সেটা দেখা হচ্ছে না, তাকে দেখা হচ্ছে একজন ক্রিমিনাল হিসেবে, তাকে ডিহিউম্যানাইজ করা হচ্ছে। আমরা যদি ফুকোর সেই ভাবনার কথাও ভাবি, আমরা দেখতে পাই যে একজন ডাক্তার যখন, মেডিকেল প্রফেশনাল যখন একজন পেশেন্টকে ডিল করেন, তারা কিন্তু পেশেন্টকে দেখেন কতগুলো কম্বিনেশন অফ অর্গ্যান, কতগুলো অসুস্থতা, নইলে তার পক্ষে সার্জারি পারফর্ম করা সম্ভব না, কিন্তু সেটা একটা ডিহিউম্যানাইজিং প্রসেস। ঠিক তেমনি ভাবে এই সমস্ত ক্ষেত্রে এই মানুষগুলোকে ডিহিউম্যানাইজ করে ফেলা হচ্ছে এবং তাদের যখন মৃত্যুবরণ করছেন তারা গণপিটুনির মাধ্যমে, তারপর কিন্তু বিভিন্ন বিষয় উঠে আসছে, যে যেমন তোফাজ্জেলের ক্ষেত্রে উঠে এলো যে তার মানসিক ভারসাম্যহীন ছিলেন, তার একটা ব্যক্তিগত সম্পর্ক ছিল, বাবা মা, এই নানাবিধ বিষয় উঠে এলো। তো আমি মাহমুদুজ্জামান বাবুকে কাছে জানতে চাইছি যে মাহমুদুজ্জামান বাবু কি ভাবেন যে এমন ঘটনা, নৃশংসতা কেন ঘটে, এর পিছনে কারণটা কি, মনস্তত্ত্বটা কি?
মনস্তত্ত্বের জায়গাটা হচ্ছে যে আমার যেটা মনে হয়, নিশ্চয়ই দর্শকরাও আমাদের সাথে, আমাদের ভাবনার সাথে নানান রকমের মতের অনুভব তৈরি হচ্ছে। আমার মনে আছে আমরা যখন এই আলোচনা শুরু করার আগে অনানুষ্ঠানিক পরামর্শ করছিলাম, তখন শারদা একটা বিষয় বলছিলেন যে আমাদের এখানে টর্চার সেল, আমাদের এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান বা আইন প্রতিষ্ঠান, যেমন এই যে আমরা প্রচলিত বিচার ব্যবস্থার মধ্যে দেখি যে কোনো একজন অভিযুক্তকে যখন হাজির করা হয়, সন্দেহের বশবর্তী হয়ে যখন তাকে গ্রেপ্তার করা হয়, আমাদের জুডিশিয়ারির মধ্যেই আছে রিমান্ডের মঞ্জুর করে, রিমান্ডের নির্দেশ দেয়। পুলিশ দাবি করে যে রিমান্ডে নিতে চায় এবং আদালত সেই রিমান্ড মঞ্জুর করে। রিমান্ড সম্পর্কিত ধারণাটি আমাদের দেশে কি? আমরা আয়নাঘর দেখি, আমাদের যা যা আছে আমরা অতীতকালেও দেখেছি। পুলিশের রিমান্ড মানে হচ্ছে একটা ভীতিকর ব্যাপার। এইসব দেশেও, আমরা যেহেতু এখন কানাডার মন্ট্রিয়ালে থাকছি, সব দেশেই রিমান্ড আছে। রিমান্ডে অত্যাচার হয় না তা কিন্তু নয়, কিন্তু আইনগতভাবে শারীরিক অত্যাচার করাটা নিষেধ। কিংবা গুয়ান্তানামো বে নামের যেই মার্কিন গোপন টর্চার সেল, আরব অধ্যুষিত অঞ্চলে তাদের যেই সমস্ত যাদেরকে তারা ক্রিমিনালাইজ করেছে তাদেরকে ধরে যেই অত্যাচারটুকু করা হয়, আল কায়েদা বাহিনী হিসাবে ধরা হয়েছে, লাদেনের অনুসারী হিসাবে ধরা হচ্ছে। গুয়ান্তানামো সেল নিয়ে, গুয়ান্তানামো কারাগার নিয়ে প্রচুর সমালোচনা আছে পৃথিবী জুড়ে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র সেটা প্রকাশ্যে করে না, গোপনে করে। তার মানে সভ্য যেই প্রকাশ্য জগৎ, সেই জগতে এরকম করে কোনোভাবেই জবাবদিহি বা সঠিক কারণ জানবার জন্য জিজ্ঞাসাবাদের নামে টর্চার করবার কোনো ধারণা নেই। যেহেতু আমাদের দেশে টর্চার সেল এবং রিমান্ড, আমাদের দেশে রিমান্ডে নিলে কি হয় সেটা আমরা জানি। যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক ছিলেন তারা বলেছেন রিমান্ডে তাদেরকে কি করা হয়েছে, পুরো একটা দিন তাদের সাথে কাউকে কথা বলতে দেওয়া হয় নাই এবং তাবাসসুমকে জিজ্ঞাসা করা হয়েছিল। নাহিদের শরীরে ক্ষত আমরা দেখেছি, যখন হাসিনা রেজিম পতনের আগে আগে নাহিদকে গ্রেপ্তার করা হয়েছিল, ধরে নিয়ে যাওয়া হয়েছিল, নাহিদের শরীরে তার উরু ভর্তি দগদগে ক্ষত আমরা দেখেছি। এখন যেই নাহিদ তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, এখন সেই সমস্ত কিছু কি আমাদের মধ্যে প্রভাব ফেলে? মানে রিমান্ড, জিজ্ঞাসাবাদ মানে হচ্ছে অত্যাচার করা, শারীরিক অত্যাচার করা। কিন্তু আমাদের দেশের যদি আইনের বিভাগের নির্দেশনা আমরা দেখে থাকি, সেখানে কিন্তু রিমান্ডে জবাবদিহি করা হবে, টর্চার করার কোনো উল্লেখ নাই। এই বিষয়টা, এই প্র্যাকটিসটা আমাদের সমাজে আছে এবং এটা আমরা এক প্রকার কমন সেন্স হিসেবে এটা ধরেই নিই, যেটাই তো হবে। রিমান্ডে নেওয়া মানেই তাকে অত্যাচার করা হবে, নির্যাতন করা হবে। এটা একটা স্বাভাবিক, এটা একটা হেজেমনি অবস্থান হয়ে গেছে আমাদের সমাজে। আর যখন একটা শিক্ষা প্রতিষ্ঠানে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা ঘটলো, যে চোর সন্দেহে তোফাজ্জলকে যখন ধরে হল রুমের গেস্ট রুমে তাকে টর্চার করা হলো, তখন কিন্তু বিশ্ববিদ্যালয়ের সিম্বলিক যে মিনিংটা সেটা বদলে গেল। তখন বিশ্ববিদ্যালয় হয়ে উঠলো একটা টর্চার সেল, একটা রিমান্ডের জায়গা, একটা অত্যাচারের জায়গা। যেমনটা এর আগে আবরারের ক্ষেত্রেও ঘটেছিল, বুয়েটের আবরারের ক্ষেত্রেও। তাহলে এই প্র্যাকটিসগুলো যখন অব্যাহতভাবে হতে থাকে, তাহলে আমাদের এই জায়গা থেকে পরিত্রাণের জায়গাটা ঠিক কিরকম? যেমন শারদা নাহারিন যেটা বলছিল যে একভাবে ডিহিউম্যানাইজ করা এবং তার সাথে আরো অনেকগুলো বৈসাদৃশ্যের বিষয়েও শারদা বলছিল যে সমাজে কোনো রকমের কোনো বৈসাদৃশ্য ঘটলে, কোনো একজন মানুষ তার শারীরিক ত্রুটি থাকলে, তার কথা বলার মধ্যে কোনো ফামলিং হলে, জড়িয়ে গেলে, সেগুলো কিন্তু খুব স্বাভাবিকভাবে নেওয়া হয় না। মানে এই বিষয়গুলো তোমার একটা ধারণা ছিল? হ্যাঁ, ধারণাটা মানে আমি আসলে ভাবছিলাম, আমরা সবাই বিষয়গুলো নিয়ে খুবই তাড়িত বোধ করছি যে কেন এগুলো ঘটে, কাদের সাথে ঘটছে। অদ্ভুতভাবে প্রত্যেকটা ব্যক্তি, বেশিরভাগ মানুষই, ঢাকা বিশ্ববিদ্যালয় তোফাজ্জল বা মুতাজামান বাবু বলছিলেন যে মানসিক ভারসাম্যহীন। রেনু, যিনি মা ছিলেন 19 সালে ছেলে ধরা সন্দেহে যাকে গণপিটুনি দেয়া হলো, উনিও কিন্তু মানসিক ভারসাম্যহীন ছিলেন বলেই পত্রিকায় এসেছে। আবার রাবিতে যেটা ঘটলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, সেখানে ছাত্রলীগের সাবেক যে নেতা ছিল, সে কিন্তু তার হচ্ছে পা কেটে ফেলা হয়েছিল, পঙ্গু ছিলেন তিনি। তো এই বিষয়গুলা প্রত্যেকটা মানুষ যারা এখানে আমরা দেখছি, 3টি ব্যক্তি, তাদের একটা কমন গ্রাউন্ড হচ্ছে যে তাদের কোন একটা ত্রুটি আছে। সমাজের চোখে যে স্বাভাবিকত্বের একটা ধারণা, যে তারা যেভাবে ভাবে যে এই থাকবে, সেই বিষয়গুলোর ব্যত্যয় ঘটলেই মানুষের মধ্যে কেন যেন একটা ক্রুয়েলটি জেগে ওঠে, একটা ক্রুর ভাব চলে আসে, নিষ্ঠুরতা চলে আসে। তারা সেটা এলিমিনেট করতে চায়, মুছে ফেলতে চায়।
নইলে দেখুন কেন আমাদের দেশের সার্কাসে আমরা দেখব যে যাদেরকে আমরা বলি ডোয়ার্ফিজম আছে যাদের বা বামুন বলে থাকি, তারা কেন হাসির পাত্র হয়? তাদের সঙ্গে যখন নানা প্রকার উল্টে পড়ে যাচ্ছে, তারা ভুল কথা বলছে বা বোকার মতো কথা বলছে ইচ্ছে করে, তখন সেটা দেখে মানুষ হাসছে, বিকৃত উল্লাস হচ্ছে। কিংবা আমাদের দেশে বা বিশ্বব্যাপীও অনেক আগেও ছিল, এখনো কম বেশি আছে, যে যাদের মানসিক মেন্টাল হেলথ ইস্যুজ থাকে বা যাদেরকে আমরা পাগল বলে থাকি, তাদেরকে কিন্তু সমাজ থেকে আলাদা করে পাগলাগারদে পাঠিয়ে দেওয়া হলো, উঁচু দেয়াল দিয়ে তাদেরকে দেয়ালের অপোজিটে পাঠিয়ে দেওয়া হলো। সমাজের কেউ দৃশ্যমান হলো না সমাজের সামনে। কেন? কারণ সমাজের ধারণায় তারা বিসদৃশ্য, তারা ঠিক ফিট না, তারা মিসফিট। এই তিনটি ব্যক্তিও কিন্তু তাই। আর এটা বলার পেছনেও এই বিষয়টা থাকবে, তা সত্যি। কিন্তু তা সত্ত্বেও আরেকটা বিষয় বারবার বলতে চাই, আমরা দুজনই বা আপনারা সবাই নিশ্চয়ই অ্যাগ্রি করবেন যে ত্রুটি থাকুক বা না থাকুক, স্বাভাবিকত্বের ধারণা সো কল্ড, তারা স্বাভাবিক হোক বা না হোক, এভাবে পিটিয়ে মারাটা তো জাস্টিফাইড না। যখন একটা দেশে বিচার ব্যবস্থা আছে, আইন আছে, তা কেন হবে? আমাদের দেশগুলোতে কিন্তু অনেক দিন ধরে এই প্রচলনটা আছে যে চোর ধরা পড়লে তাকে পিটিয়ে মারো। এমনকি একজন মানুষ ধরুন জটলা পেকে গেল, চোর ধরা হয়েছে এবং মারা হচ্ছে, কেউ পাশ দিয়ে যাচ্ছে কোনো কাজে, সে রিক্সা থামিয়ে নেমে বলবে যে ভাই কয়েকটা মেরে আসি, সে মেরে আসবে। তো এটা কেন? এটা কি যেমন আরো একটা টার্ম প্রায়শই সারোজা নারিন ব্যবহার করে, সেটা হচ্ছে যে পার্জ করা, এই যে একভাবে পিউরিফাই করা নিজেকে, নিজের ভেতরে প্রতিহিংসাগুলো জন্মাতে থাকে। যেমন আমরা উৎসব করি, লাতিন আমেরিকা এই ধরনের উৎসব আছে, একটা ষাঁড় ছেড়ে দেওয়া হয়, কিংবা অশ্বমেধ যজ্ঞ, যে সমস্ত বিষয় আছে সেগুলো যদি একটু আলোচনায় উঠে আসে আমাদের। এটা আসলে আমার ভাবনা, আমি এমন করে আমরা দেখছি বিষয়টা, আপনারাও নিশ্চয়ই একমত হবেন বা হবেন না, আপনাদের মতামত তো অবশ্যই আমরা মূল্যায়ন করব। সেটা হচ্ছে যে আমি ভাবছি বা কয়েকদিন ধরে যে কি হতে পারে। আসলে আমাদের দেশে তো গত 15 বছর একটা স্বৈরাচারী শাসন ছিল, এবং তাতে করে তো মানুষের মধ্যে একটা অভিঘাত তৈরি হয়েছে, মানুষের মনে একটা চাপ তৈরি হয়েছে। আটকে রাখতেন তারা কিন্তু বলতে পারছে না যে তারা এমন ব্যবস্থা চায় না। সেই যে জমে থাকা পুঞ্জীভূত একটা ক্ষোভ, তারই একটা বহিঃপ্রকাশ ঘটে যায়, এটা তো একটা বিষয়। কিন্তু এই ঘটনা বা এই সরকারের শাসনামলের আগেও যুগ যুগ ধরে এগুলো চলে আসছে। মাহমুদুজ্জামান বাবু একটা যেমন গল্প বা সত্যিকারের ঘটনা বলেছিলেন যে রুস্তম আলীর কথা। রুস্তম আলী 1971 সালের বীর মুক্তিযোদ্ধা ছিলেন। রুস্তম আলী ছিলেন বীর প্রতীক মুক্তিযোদ্ধা হিসাবে, এবং আমি যেই রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলাম সরাসরি বাংলাদেশে থাকাকালীন, এবং এখনো তাদের সাথে আমার যোগাযোগ আছে, বাসুদের যিনি এখন উপদেষ্টা কমরেড খালেকুজ্জামান, আমি যখন প্রথম ঢাকায় আসি এবং তার সাথে পরিচয় হয় যে আমি গাইবান্ধায় থাকি, তিনি প্রথমে আমাকে যে নামটি জিজ্ঞাসা করেছিলেন, আমি প্রাসঙ্গিকভাবে বলে রাখি, কমরেড খালেকুজ্জামানও বৃহত্তর কুমিল্লা জেলার যেই LLF যেই বাহিনীটা ছিল সেটার সর্বাধিনায়ক কমান্ডার ছিলেন বৃহত্তর কুমিল্লা জেলার কমরেড খালেকুজ্জামান। তো উনি আমাকে একটা জিনিস জিজ্ঞাসা করেছেন, একজনের নাম, যে আমি রুস্তম আলী খন্দকারকে চিনি কিনা। এবং আমি মনে করতে পারি যে রুস্তম আলী খন্দকারকে আমি কৈশোরে দেখেছি, মুক্তিযুদ্ধের পর বা 73, 74, 75 সালের দিকে হবে, 74 সালের দিকেই হবে। কারণ রুস্তম আলী খন্দকার সহ রুস্তম আলী খন্দকারকে ধরা হয়েছিল, রক্ষী বাহিনী ধরেছিল, এবং সারা শহরময় ঢিঢি পড়েছিল রুস্তম ডাকাত ধরা পড়েছে। এখন এই রুস্তম ডাকাত হিসেবে আমি রুস্তম ডাকাতকে চিনি, কারণ হ্যাঁ, রুস্তম আলী একজন ডাকাত ছিলেন, আমি এইভাবে দেখেছি। কারণ যেই বিশাল একটা সমাবেশ হয়েছিল, তখনকার সাব ডিভিশনাল অফিস যেটা থাকতো SDO অফিস, তার সামনে একটা মাঠ ছিল। সেই মাঠে আমার কৈশোরের সেই ডাকাত দেখার অভিজ্ঞতা, এবং তাকে পিটিয়ে থুরথুরে বানানো হয়েছিল, রক্ষী বাহিনীর ভেতরে এই রুমের ভিতরে রেখেছিল আরো 2 জন সঙ্গী সহ। রুস্তম আলী খন্দকার বিরুদ্ধ মতের রাজনৈতিক দল করতেন, কারণ মুক্তিযুদ্ধের পরপর সবাই মিলে যখন আওয়ামী লীগ হয়ে যাচ্ছিল, তখন সমাজের শোষণ, নিপীড়ন, বঞ্চনা এগুলো থেকে মুক্তির জন্য রুস্তম আলী খন্দকার বৈজ্ঞানিক সমাজতন্ত্রের
যে দল সেই দলের সাথে যুক্ত ছিলেন এবং সেই দলের মানুষটিকে ধরা হয়েছিল ডাকাত হিসাবে এবং জনসমক্ষে তার প্রচার ছিল রুস্তম আলী একজন ডাকাত এবং ডাকাত রুস্তম আলীকে পিটিয়ে মেরে ফেলা হলো। মানে আমাদের চোখের সামনে রুস্তম আলী সেই বিভীষিকাময় চেহারাটা আমার মনে আছে, সারা মুখ রক্তাক্ত, এরকম নুয়ে পড়ে আছেন রুস্তম আলী, কিন্তু তিনি বীর প্রতীক মুক্তিযুদ্ধে। এখন এই ঘটনাগুলো যে ঘটে, মানে মানুষের এই রোষ, আমি আবুল হাসানের একটা অসাধারণ কবিতা আছে, মানে সেই কবিতাটি আমি তখন ভাবছিলাম যে এক ফাঁকে এই কবিতাটি যদি আপনাদের আমি শুনিয়ে দিতে পারি, কখনো আপনারা যদি পারেন সেটি পাঠ করবেন। কুরুক্ষেত্রে আলাপ, কুরুক্ষেত্রে আলাপ আবুল হাসান লিখছেন, আমার চোয়ালে রক্ত হয়ে অর্জুন, আমি জানতাম, আমি ঠিকই জানতাম, আমি শিশু হত্যা থামাতে পারবো না, যুবতী হত্যাও নয়, ভ্রূণ হত্যা সে তো আরো সাংঘাতিক। আমি জানতাম হে অর্জুন, মানুষ জন্ম চায় না, মানুষের মৃত্যুই আজ ধ্রুব। আমার নাভিতে রক্ত, আমি জানতাম, আমি ঠিকই জানতাম, আমি মানুষের এই রোষ থামাতে পারবো না, উন্মত্ততা থামাতে পারবো না, দুর্ভিক্ষ ও রাষ্ট্র বিপ্লব আমি থামাতে পারবো না, চালের আড়ত থেকে অভিনব চাল চুরি থামাতে পারবো না, রিলিফের কাপড়ে আমি মানুষের অধপতন ঢাকতে পারবো না, শেফালির সমত্ত গ্রীবায় লাগবে লাম্পট্যের লালা আর বিষ। আমি জানতাম হে অর্জুন, অনাহারে অনেকেই যুবতী হয়েও আর যুবতী হবে না, ভাই পলায়নে যাবে, বোন তার বাসনা হারাবে, ফুল ফুটবে না, ফুল ফুটবে না, ফুল আর ফুটবে না, ফুল আর কখনো ফুটবে না, বকুল বৃক্ষদের এইভাবে খুন করা হবে, সব গীতিকার পাখিদের এইভাবে গলা ডানা স্বরলিপি শব্দের পালকগুলি ভেঙে দেয়া হবে। আমি জানতাম তিতির ও ঈগল গোত্রের সব শিশুদের এইভাবে ভিক্ষুক, পাগল আর উন্মাদ বানানো হবে। ভারতীয় যুদ্ধের উৎসবে আজ এই শুধু আমাদের ধনুক ব্যবসা। আমি জানতাম হে অর্জুন, আমি ঠিকই জানতাম। আবুল হাসানের এই কবিতাটি 1972 সালে লেখা। 1972 সালের যেই তৎকালীন সময়ের পরিস্থিতি এবং সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সবকিছু মিলেই আবুল হাসান লিখলেন সেটা, বা 73-74-এর দিকে, আসলে এটা 73 সালে লেখা। তো বলছেন যে রিলিফের কাপড়ে আমি মানুষের অধপতন ঢাকতে পারবো না। তাহলে মানুষের অধপতন আমরা কি দিয়ে ঢাকবো? মানে বস্ত্র পরেছি, কাপড় পরেছি, সবই তো সুশীল, একরকমের সুসভ্য মানুষের মতোই আমাদের দেখা। তাহলে এই যে অধপাতটা ঘটে, সাংস্কৃতিক ক্ষেত্রে যে স্খলনটি আমাদের ঘটে যায়, মনুষ্যত্ব বোধের যে স্খলনটা আমরা দেখি, সেটি কি শুধুমাত্র 15 বছরে যে অবদমনটা ছিল আমাদের, কিংবা আমাদের মুক্তিযুদ্ধ তার পরবর্তী সময়ের নানান রকমের যে রাজনৈতিক পরিবর্তন, রাজনৈতিক অস্থিতিশীলতা, নাকি যাপিত জীবনের যে নাভিশ্বাসটুকু আছে? এবং আমরা একটা বিষয় নিজেরাও কথা বলি প্রায়শই, সেটি হচ্ছে যে এই যে যা কিছু ঘটছে, এই যে একটা ডামাডোলের মতো এবং যে ব্যাপক আকারে এই প্রকাশগুলি ঘটে যাচ্ছে, তা নিয়ে সমস্ত দিক থেকে মনোজাগতিক জায়গা যেভাবে আমরা বিশ্লেষণ করছি, এর ফাঁক দিয়ে কিন্তু চলে যাচ্ছে একজন পোশাক শ্রমিক, পোশাক শ্রমিকের একজন শ্রমিক, তৈরি পোশাক শিল্পের একজন শ্রমিক দিব্যি গুলি খেয়ে মরে গেলেন। তিনি কিন্তু আলোচনায় এলেন না, আমাদের কিন্তু কৃষক আলোচনায় এলেন না। তাহলে কোন পরিবর্তন, কোন স্খলনের কথা আমরা বলছি, যেটাকে আবুল হাসান বলছেন যে কাফনের কাপড়ে বা রিলিফের কাপড়ে আমি মানুষের অধপতন ঢাকতে পারবো না। একজন চা বাগানের শ্রমিকের কষ্ট দীঘিনালা এবং খাগড়াছড়ির এই সংঘাতের আড়ালে চাপা পড়ে যাচ্ছে। চা বাগানের শ্রমিক সেই ব্রিটিশ আমল থেকে যেই মজুরি, যে মানবেতর জীবনযাপন তিনি করেন, দৈনিক মজুরির ভিত্তিতে যে কাজ তিনি করেন, যে যতটুকু পাতা তুলবে ততটুকু মজুরি পাবে, এই যে দৈনিক যে মজুরি তিনি পান, দিন মজুর এবং ডেইলি মজুরির যে প্রথা, অমানবিক প্রথা, দাসত্বের প্রথা, সেই প্রথার আলোচনাটা কিন্তু আমরা করতে পারছি না। এখন এই সমস্ত দিক থেকে যে হলাহলটুকু আছে, তার মধ্যে একটা স্থিতিশীল রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক পরিচর্যা, পরিবেশ, সেই জায়গাটিতে আমরা কি করে পৌঁছতে পারব? আমরা তো দেখছি যে গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার কিছু পদক্ষেপ নিয়েছে শাস্তি দেওয়ার জন্য যারা এই হত্যাকাণ্ড, গণপিটুনির সাথে জড়িত ছিল, কিন্তু আমরা মনে করি না যে এটাই একটা লং টার্ম সলিউশন বা সমাধান হতে পারে। এইরকম যে বিষয়গুলো নিয়ে খুব কথা বলতে হবে, এই যে পেটানো মানুষকে, যে কোনো কিছু হলেই
পেটানো আমার পছন্দ হলো না, আমার মরালিটির যে ধারণা, ন্যায়পরায়ণতার যে ধারণা, সেই ধারণার সাথে মিলল না বলে একজন নারীকে, পর্বতারোহী নারীকে পথে তার এলাকার লোকজনই নিশ্চয়ই পেটালো, জখম করলো। তার মানে সবাই এখন এক একজন এক একটা ভিজিল্যান্টি হয়ে গেছেন, সবাই নিজেরাই রায় দিবে, পথঘাট হয়ে গেছে আদালত, আদালতের উপর কোনো আস্থা নেই। আর আমরা যখন ভাবছিলাম যে গভর্নমেন্টের রিপ্রেশন বা অবদমনের যে একটা প্রভাব আছে, তা সত্ত্বেও একটা ব্যক্তি, যদি আমরা আরো ক্ষুদ্র পরিসরে যাই, একজন ব্যক্তির জীবনেও নানা প্রকার আক্ষেপ না পাওয়া এবং দমনের বঞ্চনার একটা বেদনা থাকতে পারে, যার কারণে কিন্তু সেটার বহিঃপ্রকাশ ঘটে যায় অন্যভাবে। একজন মানুষ তার বস অফিসে তার প্রতি প্যাসিভ অ্যাগ্রেসিভ, তার সাথে দুর্ব্যবহার করছে, একজন নারীর সাথে হয়তো আর অন্য বস দুর্ব্যবহার করছে, বা একজন ব্যক্তির সাথে তার স্পাউস, তার পার্টনার, স্বামী বা স্ত্রী ভালো সম্পর্ক যাচ্ছে না, একজন নারী মনে করছেন যে তার স্বামী পুরুষতান্ত্রিক, একজন পুরুষ মনে করছে তার নারী বা তার স্ত্রী তাকে সেভাবে ভালোবাসছে না বা তার চাওয়াটুকু পূরণ করছে না। এই যে বিভিন্ন পর্যায়ে স্কুল কলেজের টিচাররা যারা আছে, তারা এক একজন হায়ারার্কিক্যাল পজিশনে থাকে এবং তাদেরকে আমাদের রীতিমতো পূজনীয় অবস্থানে রাখতে হয়। তারা ঈশ্বরের অবস্থানে চলে যান, তাদের সমালোচনা করা যায় না বা তাদেরকে কোনো প্রশ্ন করা যায় না। এই যে চতুর্দিক থেকে মানুষের ভেতরে কিন্তু একটা প্রশ্ন থাকে, কেন? এবং সেটা যখন প্রকাশ হচ্ছে না, আমি এই অদ্ভুত একটা উপমা দিচ্ছিলাম মাহমুদুজ্জামান বাবুকে, যদিও এটা খুব আর্টিস্টিক না বা খুব লিটারারি না, কিন্তু যদি আমাদের গ্যাস্ট্রিক পেইন হয়, পেটে গ্যাস থাকে, ইট ওয়ান্টস টু বেরিয়ে যেতে চায়, এর কাজই হচ্ছে বেরিয়ে যাওয়া, কারণ চাপটা সে নিতে পারছে, নইলে হার্টের সমস্যা হয়। তো মানুষের ভেতরে যে পেন্ট আপ অ্যাঙ্গার জমে 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 যায়, এর বহিঃপ্রকাশটা হয় খুবই বিকৃত, যা আমরা দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে আমরা সবাই দেখছি যে আমরা ফেসবুকে লিখছি, সোশ্যাল মিডিয়ায় লিখছি, ইউটিউবে এই বিষয় নিয়ে কথা বলছি। একটা এই অ্যাওয়ারনেস গুলো আমার মনে হয় যে আমি নিশ্চিত আপনারাও সেটাতে একমত হবেন যে এটা খুব ছড়িয়ে দেওয়া উচিত। আমরা যেমন ভাবে কথা বলছি, আপনারা ইন্টারঅ্যাক্ট করছেন, আরো বেশি বেশি বিষয়টা নিয়ে কথা বলা উচিত। আর এটাও কি হয় যে, যেমন আমরা প্রায় একটা বিষয় নিয়ে কথা বলি, যেমন এখন অনলাইন মুভমেন্ট, এই যে এই অন্তর্জালে যে আন্দোলনটা কিংবা কাজগুলো অনেক বেশি কার্যকরী আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দেখলাম। কারণ অনসাইট এবং অনলাইন এই দুটো জায়গাতেই সমভাবে দেখা যাচ্ছে এখন যে জেএনজি জেনারেশন বলে গোটা আন্তর্জাতিক বিশ্ব গণমাধ্যম তারা যেই জেনারেশনটাকে স্বীকৃতি দেন, জেএনজি জেনারেশন অনেক আনকনভেনশনাল হতে পারে, প্রথাহীন হতে পারে, নানান কিছু হতে পারে, কিন্তু একই সাথে আবার যেমন এই কাজগুলোর মধ্য দিয়ে যে কাণ্ডটি ঘটলো, আমরা স্বৈরাচারের পতন ঘটালাম ঠিকই, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানগুলোকে আবার এমন একটা জায়গায় নিয়ে গেলাম, একটা অটোনমাস জায়গা, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান তো বটেই, কিন্তু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সে যেমন শিক্ষার মূল উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়। কারণ ছাত্ররা শিক্ষা কেমন হওয়া উচিত, শিক্ষা নীতি কেমন হওয়া উচিত, শিক্ষার বিষয়বস্তু কেমন হওয়া উচিত, এই গবেষণাগুলো কে করবে? মানে ছাত্র শিক্ষকরাই তো করবে। তা এখন আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রের দিক থেকে, অন্তর্বর্তীকালীন সরকারের দিক থেকে বা বিশ্ববিদ্যালয়, প্রায় 35টা বিশ্ববিদ্যালয় এবং সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলে প্রায় 19টি সরকারি বিশ্ববিদ্যালয় সেখানে, এবং আর অন্যান্যগুলো হচ্ছে বেসরকারি, এই প্রতিষ্ঠানগুলোতে ইতিমধ্যে ছাত্র রাজনীতি বন্ধের নির্দেশ এসেছে। এটা একটা আরেকটা মারাত্মক রকমের ভুল পদক্ষেপ আমি মনে করি। সারজা দ্বিমত পোষণ করতে পারে, কিন্তু আমি মনে করি কারণ বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের সাথে বিশ্ববিদ্যালয়গুলো জড়িয়ে আছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে রাজনৈতিক কর্মসূচিটা ছিল এবং স্বৈরাচার পতনের যে আন্দোলনটা ছিল, সেখানেও যে ছাত্ররা শিক্ষার্থীরা অংশ নিয়েছে, তারা কিন্তু প্রধানত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যে সামাজিক সচেতনতাটা কাজ করে, যে শিক্ষার অধিকার বোধ কাজ করে, সেই কথাটি বলবার একটা ঐতিহ্য আমাদের দেশে আছে। এবং আমরা যতগুলো স্বৈরতান্ত্রিক বিরোধী আন্দোলন আছে, সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় ছাত্রদের সবচাইতে প্রাথমিক এবং প্রথম এবং সর্বোচ্চ অংশগ্রহণ ছিল। 52 সালের ভাষা আন্দোলনের সময় নো উচ্চারিত হয়েছিল, উর্দু যখন চাপিয়ে দেওয়া হলো, সেটাও ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর থেকে। ভাষা আন্দোলনে যারা আত্মবলিদান করেছে তারাও তরুণ। 1971 সালেও প্রথম জাতীয় পতাকা উঠেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে। 7ই মার্চ শেখ মুজিব ভাষণ দেওয়ার আগেই 4ই মার্চ জাতীয় পতাকা উঠে গিয়েছিল কলা ভবন চত্বরে।
ফলে এই যে 90-এর গণঅভ্যুত্থানেও তাই ঘটেছে, 2018-র যে সংস্কার আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আগের যেই কাজটি ছিল, রোড সেফটি মুভমেন্ট যেটি ছিল, নিরাপদ সড়ক চাই, সেখানেও স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণ। তাহলে ছাত্র রাজনীতি বন্ধের যে প্রক্রিয়াটি আছে সেটি কিন্তু সমাজে এই ঘটনাগুলো দেখিয়ে ছাত্র রাজনীতি বন্ধের অজুহাত হয় না। ঘটনাটা ঘটেছে দুর্বৃত্ত সুলভ মনোভাবের কারণে। তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সেই মনোজগৎ কেন তৈরি হয়, সে দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের, সেই দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের, সে দায়িত্ব পরিবারের, কারণ পরিবার থেকে সে শিখে আসে, এটা বিশ্ববিদ্যালয়ের দোষ না। তাহলে পরিবার শেখে সমাজ থেকে, তাহলে সমাজ থেকে শেখে, রাষ্ট্র যেই নীতি দ্বারা পরিচালিত হয়, তাহলে রাষ্ট্র মানুষকে মানুষ না বানিয়ে এরকম পশুত্বের দিকে ঠেলছে কেন, পরিবারগুলোকে আত্মকেন্দ্রিক করে দিচ্ছে কেন? পরিবার থেকে ছেলে মেয়ে শিশু সন্তান বড় হওয়া পর্যন্ত আমরা কি শিখেছি? আমাদেরকে বলা হয় চাচা আপন জান বাঁচাতো, তাই তো? তো এটি কি মানে কোনো সামাজিক ভাবনা হয় কিনা, চাচা আপন জান বাঁচা? আর ছাত্ররা যেভাবে আমাদের দেশের ছাত্ররা, বা ইভেন তুমি যখন একটা লিস্ট বলছিলে ইতিহাসের কোন কোন মুহূর্তে ছাত্রদের অবদান কি কি ছিল, আমি ভাবছিলাম ফ্রেঞ্চ রেভলিউশনের কথা, সেখানেও তো একটা বৃহত্তর অংশ ছিল ছাত্র, তাই না? কি ছাত্র, বুদ্ধিজীবী ছাত্র, তারাই আসলে ছাত্ররা বা তরুণ সমাজে পরিবর্তন আনে। অদ্ভুত বিষয় হচ্ছে যে এই তরুণ সমাজের, আমাদের দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা যুক্ত ছিল, তাদেরই একটা অংশ যখন এতটা মানে নৃশংস হয়ে যায়, মানবিকতা হারিয়ে ফেলে, ইনহিউম্যান বিহেভ করে, সেটা খুব শকিং। আর তার মধ্যে একটা অদ্ভুত রকমের হাইপার ম্যাসকিউলিন বিহেভিয়ারও কিন্তু আছে। এই যে পেটাতে হবে, মানুষ পেটায় কখন? যখন তার যুক্তি নাই, কথা নাই, যা তারা ডায়ালগ চায় না, তারা সেই সুষ্ঠু বিচার ব্যবস্থা, কারণ বিচার আদালতে কি হয়, যুক্তি তর্ক হয়, তারই ভিত্তিতে একটা সিদ্ধান্ত হয়, হ্যাঁ, যে একটা ভার্ডিক্ট হয়, সেইটা তারা চায় না, তারা পেটাবে, কারণ পেটানো হচ্ছে তার পৌরসত্ব, তার বীরত্ব দেখানোর একটা উপায়। কেন তারা বীরত্ব দেখাতে চায়? কারণ তারা তো ঠিক সময় যারা তাকে শোষণ করে তার এগেনস্টে কিন্তু তাদের সেই অবস্থা নাই, পরিস্থিতি নাই যে তারা প্রতিবাদ করবে। এর আগে যখন আমাদের ফ্যাসিস্ট সরকার ছিল, স্বৈরাচার ছিলেন, তখন কিন্তু তাকে প্রতিবাদ করতে পারে নাই। তাহলে তখন সেই আক্রোশটা গিয়ে কার উপর পড়ে? যে দুর্বল, যার কোনো একটা ডিফর্মিটি আছে, বা কোনো একটা জায়গায় তার চেয়ে অধীনস্থ, তার চেয়ে দুর্বল অবস্থানে আছে, হ্যাঁ, তার উপর গিয়ে চড়া হয়, কারণ সে তো ইজি টার্গেট, কারণ তার সেই ক্ষোভটা রিলিজ করতে হবে। আমাদের মনে পড়ে, আমরা একটু নিশ্চয়ই আমার মতো করে অন্যরাও এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যাবেন, কারণ যেদিন আমাদের শ্রেণীকক্ষে দেখেছি শিক্ষকের মেজাজ সেই দিন বেশি চড়া হতো যেদিন বাজারে হয়তো কোনো একটা জিনিসের দাম বেশি, এবং তিনি আক্ষেপ করে বলতেনও যে এই সামান্য কয়টা বেতনে কিভাবে চলবে, কি কয় টাকা পায়। আমাদের খুব মনে আছে সেই নিস্তব্ধতা হিরণময়, সেই পণ্ডিত মশাইয়ের গল্প আমরা পড়েছিলাম। এই ব্যাখ্যাটা আপনাদের নিশ্চয়ই মনে আছে যে সাহেব স্কুল পরিদর্শনে এসেছে, বিলেতি সাহেব, তার একটি কুকুর, সে একটি কুকুর নিয়ে এসেছে, কুকুরের সাথে আবার ওই একজন কুকুরের পরিচর্যাকারী, সেও বেল্ট ধরে আছে, কুকুরের আবার পা 3টা, একটা পা নাই, মানে কোনো কারণে নাই। এখন এই কুকুরের পেছনে খরচ কত সেটার হিসেব দিয়ে পণ্ডিত মশাই যিনি ক্লাস নিচ্ছিলেন তিনি বলছেন যে কুকুরের পেছনে খরচ হচ্ছে 100 টাকা মাসে। তাহলে কুকুরের খাওয়া, কুকুরের পরিচর্যা, কুকুর যে খাবারটা খায় বিলেত থেকে আনতে হয়, আর আমি বেতন পাই হচ্ছে 21 টাকা। তাহলে পণ্ডিতের পরিবারে কে কে আছে দেখ, তাহলে পণ্ডিতের পরিবারে এ আছে, ও আছে, মাসি আছে, 2 কন্যা আছে, পণ্ডিতের স্ত্রী আছে, পুত্র সন্তান আছে, সব মিলে ঘর ভাড়া আছে, সব মিলে তার পুরো পরিবারের খরচ 21 টাকা। তখন পণ্ডিত মশাই জিজ্ঞাসা করছেন শ্রেণীকক্ষে যে বল দেখি তোদের পণ্ডিতের বেতন কুকুরের কয়টা ঠ্যাঙের সমান। তো এই কথাটা শেষে একটা ব্যাখ্যা ছিল যে লেখক লিখছেন যে যেই মানুষটি বলেছিলেন সাইলেন্স ইজ গোল্ডেন, নিস্তব্ধতা হিরণময়, তাকে যদি একবার হাতের কাছে পেতাম, কারণ এই নিস্তব্ধতার সামনে দম আটকে আসে, কি ব্যাখ্যা দেবে, কি উত্তর করবে। তো আমরা ওই জায়গাগুলো তো আমার মনে আছে যে আমরা ছোটবেলায় যারা বাবা মার হাতে মারপিট
খেয়েছি, সেগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং না, যে মার মেজাজ খারাপ কেন, সাংসারিক নানান অশান্তি থাকতে পারে। এখন এই অশান্তিটা কার উপর গিয়ে পড়ে? সন্তানের গায়ে। হ্যাঁ, দুর্বল সন্তান কিন্তু আবার বাড়িতে যে গৃহপরিচারিকাটি আছে তাকে পেটায়, মানে মানে সেও দুর্বল, সামাজিক অবস্থানের দিক থেকে সে দুর্বল। ফলে এই যে সবল ক্রমাগত অধোগতিতে গিয়ে দুর্বলের উপর চড়াও হয়। এখন এই সমাজে শাসকরা যেমন করে সবল, ফলে আর সবাইকে একটু উঁচু জায়গা থেকে বেদির উপর থেকে বসে, যখন ওই চেয়ারের উপরে বসে কেউ দেখে, দুর্বল দেখে। ফলে এই যে পরের স্ত্রীতে কাতর হওয়া, এই পরশ্রী কাতরতা এবং অন্য যে দুর্বল তাকে সাংস্কৃতিকভাবে মানুষ হিসাবে উপলব্ধি না করতে পারার যে সংকট, সেটার জন্য একটা সাংস্কৃতিক লড়াই লাগবে। এখন সেই ক্ষেত্রে আমরা নিজেরাও কথা বলি যে তার সেখানে অনেকগুলো ভূমিকা আছে। তার কাউন্সিলিং দরকার হতে পারে, শিক্ষা প্রতিষ্ঠানে এই রকম বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে। এই অদ্ভুত জিনিস আমরা খেয়াল করে দেখবো যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক, শ্রেণীকক্ষ, মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কেমন হওয়া উচিত, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ কেমন হওয়া উচিত, অমুক শিক্ষককে কোথায় নেওয়া উচিত, এইসব কথা যত বলছেন, তাহলে এই যে মানুষগুলো এত বড় একটা আন্দোলন করলেন, তার তো একটা ট্রমা আছে। প্রায় ১,৫০০ মানুষ মৃত্যুবরণ করলো, সেটার তো একটা ট্রমা আছে। যেই মানুষগুলো রাজপথে নেমেছিল তাদের কানের পাশ দিয়ে বুলেট গেছে, তাদেরই চোখের সামনে কেউ একজন গুলি খেয়ে মৃত্যুবরণ করেছেন, ভিডিও রিলসে সেগুলো তারা দেখছে, আমরা দেখছি। এই মানসিক ট্রমাগুলো না কাটাতে পারলে এইরকম মানুষগুলো যে কোনো বিপ্লবের পরপরই মানুষের একটা মানসিক স্বাস্থ্যের দরকার। এবং আমি এর আগেও একটা লাইভে বলেছি, সারোজার কাছ থেকেই সেই মেইলটি এসেছিল। সারোজা যেহেতু ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, ম্যাকগিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদেরকে মেইল করেছে, বাংলাদেশের যে সমস্ত শিক্ষার্থী আছে তাদেরকে বলেছে যে আমরা জানি তোমাদের দেশ খুব খারাপ একটা অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে এবং এটা ট্রমাটাইজড হয়ে যাওয়ার মতো, তো তোমাদের যদি কোনো সহযোগিতা লাগে তোমরা আমাদের সাথে যোগাযোগ করো। অর্থাৎ মানসিক শুশ্রূষার যদি কোনো দরকার হয়, কথা বলার দরকার হয়। বিশ্ববিদ্যালয়ের কাজ তো এটি। তাহলে বিশ্ববিদ্যালয় শিক্ষকের কাজ কি? বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কাজ যে ৮ জন ছেলে এই তফাজ্জলকে মেরে ফেললো তার বিনিময়ে একটা প্রক্টর চেঞ্জ করা, একটা হল প্রভোস্টকে চেঞ্জ করা, পরিবর্তন করা, অন্য কাউকে নিয়োগ দেয়া, তাতে কি সমস্যার সমাধান হবে? তাহলে আমি এবং আমরা দুজন আমরা মনে করছি যে অনলাইন মুভমেন্ট একটা খুব কার্যকরী। আমাদের এক্ষেত্রে যতগুলো ভোকাল যেই মানুষগুলো প্রগতিশীল রাজনীতির সাথে এবং সংস্কৃতি চর্চার সাথে জড়িত আমরা কথা বলছিলাম, তারা তো মাইল্ড কেন, এই ভোকালটা কম কেন? যতটা প্রবল হচ্ছে মৌলবাদের কণ্ঠ, যতটা প্রবল হচ্ছে পাহাড়ে যেই সেনাবাহিনীর দমনটা ঠিক আছে, আদিবাসীদের বাঙালি হয়ে উঠতে হবে, এই কথাগুলো যত বেশি লাউড চড়া, সেই তুলনায় প্রগতিশীল মানুষরা অনলাইনে এত মাইল্ড ভোকাল কেন? তাহলে এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। যুক্তির কথাগুলো এত মাইল্ড কেন, এত নম্র কেন, এত ক্ষীণ কেন, সেই জায়গাগুলো আমাদের একটু দেখতে হবে। এটা এমন নয়। এবং সুধীন্দ্রনাথ দত্তের সেই কবিতাটা আমরা পড়তেই পারি, উট পাখি বলছেন অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে। তাহলে আমাদের অন্ধত্ব, আমরা নিশ্চুপ আছি, আমরা ভাবছি আপনা আপনি জগৎটা পাল্টে যাবে, এবং আপনা আপনি তো পাল্টায় না। তাহলে যদি পাল্টাতোই তাহলে এত বড় একটা বিপ্লব ঘটলো সমাজে, মানুষ তো এক লাফে অন্য মূল্যবোধের জায়গায় পৌঁছে যাওয়ার কথা ছিল। অন্য মূল্যবোধের জায়গায় না পৌঁছে মানুষের মধ্যে এই দলবদ্ধ হিংস্রতা তৈরি হয়ে উঠলো কি করে? কিংবা আবরারের সময় তো স্বৈরতান্ত্রিক সরকারের ছাত্র সংগঠন এই কাজটি করেছে, তাহলে এখন কারা করলো? তোফাজ্জলকে পেটানো কারা? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পেটালো কারা? কিংবা একজন সমন্বয়ককে সেখানে বহিষ্কার করেছে, এই সমন্বয় কমিটির সাথে ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক সেটার সাথে জড়িত ছিল। হ্যাঁ, খুবই কার্যকরী সিদ্ধান্ত হয়েছে, কিন্তু এই মনোভাবটা তো আছেই, সমাজে থাকছে। তাহলে সেখান থেকে মুক্তির উপায় কি? বিচার বিভাগ ব্যর্থ নাকি সভ্যতা ব্যর্থ? তাহলে বিচার বিভাগ একটা টুল, সভ্যতার রাষ্ট্রের একটা অংশ। তাহলে আমরা কি সভ্যতা এবং সংস্কৃতির যে জগৎটাকে দেখছি, আমাদের কি সেটা নিয়ে ভেবে ওঠা উচিত অনেক বেশি, এবং এগুলো নিয়ে অনেক বেশি কথা বলে ওঠা উচিত কি? সারদার মতামত কি? আর আরেকটা বিষয় যদি অ্যাড করি আমরা, যে ব্যক্তি পর্যায়ে আসলে কি কি পদক্ষেপ নেওয়া উচিত, রাষ্ট্রীয় পর্যায়ে, গোষ্ঠী পর্যায়ে বা কমিউনিটি দলবদ্ধতার পর্যায়ে তো আমরা কথা বলেছি। আমরা বলছি যে অ্যাওয়ারনেস তৈরি করতে হবে, গভর্নমেন্টকে এগিয়ে আসতে হবে, সুষ্ঠু বিচার করতে হবে, বিচার ব্যবস্থার প্রতি আস্থা ফিরিয়ে আনতে হবে। কিন্তু একেবারে আমাদের ঘরে আমরা কি করতে পারি, যে যখন মানুষের মেন্টাল হেলথ ইস্যুস থাকে বা নানা প্রত্যেকটা ব্যক্তিরই কোনো না কোনো ট্রমাটিক পাস্ট তো থাকেই, তাকে সেই শোল্ডারটা দেয়া,
তার কথা শোনা, তার যেন বলার জায়গা থাকে এবং তার ইমোশনকে ভ্যালিডেট করা, ভিকটিম ব্লেম না করে। এই যে দীঘিনালায় যে ঘটনাগুলো ঘটে চলেছে এবং তার কারণে 3 জন ব্যক্তি, আদিবাসী ব্যক্তি নিহত হয়েছেন এবং 20 জনেরও বেশি আহত হয়েছে সম্ভবত। এইটাও একটা শুরুতে তো একটা মব অ্যাক্টিভিটির ভেতরেই হয়েছিল, সেটা থেকে ওই যে একজন মামুন নামের একজনকে মোটরসাইকেল চুরির অপরাধে অভিযোগে তাকে মেরে ফেললো পিটিয়ে। হ্যাঁ, তারপরে কিন্তু কি হলো, এই মবের ঘটনা অন্যান্য জায়গায়ও ঘটেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়েও ঘটেছে, জাহাঙ্গীরনগরেও ঘটলো, কিন্তু যেহেতু এটা দীঘিনালায় ঘটেছে এবং আদিবাসী জনগোষ্ঠীর ভেতরে, আমরা জানি যে মব বিহেভিয়ার এটা তো খুবই বিক্ষুব্ধ, ফ্রেন্ডজি, বিশৃঙ্খল আচরণ, কিন্তু সেটার ভেতরে আরো সূক্ষ্ম দিক হচ্ছে যে তারা তারা অপরজন, তারা আমরা নই। অতএব একদল বাঙালি একত্রিত হয়ে সেই আদিবাসী গোষ্ঠীর উপর অ্যাটাক করলে এবং দুই পক্ষে একটা বাড়াবাড়ির পর্যায়ে গেল ভীষণ, এবং তারা এলাকা ছাড়ছে, ট্রান্সফার হয়ে যাচ্ছে। এই জঙ্গলের মধ্যে গিয়ে আমরা ছবিগুলো দেখছি যে শিশুরা, ছোট্ট বাচ্চা আদিবাসীদের, তারা বসে আছে হতভম্ব হয়ে, এবং নিশ্চয় বাঙালিদের মধ্যেও সেই একই রকমের চেহারা। নিশ্চয় বাঙালির তো বলাই হচ্ছে সেটেলার। প্রথমত একটা বড় রকমের জায়গা আমাদের বোধহয় ওগুলো ভাবা দরকার মন্তব্য করার আগে আমাদের প্রত্যেকেরই, কারণ আদিবাসীদের ওইটা পাহাড়ি যে জুম চাষ তারা করতে, তাদের নিজস্ব সংস্কৃতি, ওইখানেই তারা বেড়ে উঠেছে। তাহলে সেক্ষেত্রে যখনই সেটেলার গেল, এই যে জিয়াউর রহমানের আমল এবং শেখ মুজিবুর রহমান, তখন মানবেন্দ্র লারমা যখন এই আদিবাসীদের নেতা ছিলেন, তো উনি প্রত্যাখ্যান করে বেরিয়ে গিয়েছিলেন যে তোমরা বাঙালি হয়ে যাও। শেখ মুজিব যখন বলেছিলেন সবাই বাঙালি হয়ে যাও, আদিবাসীরা কি কারণে বাঙালি হবে, মানে কেন হবে, এটা মামার বাড়ির আবদার নাকি? তার তো একটা নিজস্ব জাতিসত্তা আছে, তার একটা সংস্কৃতি আছে, তার একটা নিজস্ব ভাষা আছে, চাকমা ভাষা আছে, বর্ণমালা আছে, মারমা ভাষা আছে। তাহলে পৃথিবীর সমস্ত ভাষা সংস্কৃতিকে যদি আমি রেসপেক্ট করে থাকি, তাহলে আমার ভূমিতে আরেকটা আদিবাসী গোষ্ঠী আছে, তাদের একটা নিজস্ব ভাষা আছে, সংস্কৃতি আছে। আমাদের ধর্মের মধ্যেও তো ইসলামের মধ্যে নানান গোত্র নাই, হিন্দুদের মধ্যে নানান জাতপাত নাই, আছে তো, সে আরেকটা প্রসঙ্গ। তাহলে আরেকটা জাতি গোষ্ঠী, ভিন্ন ভিন্ন নৃগোষ্ঠী যদি আমরা বলি, তাহলে তাদেরকে আমরা কি কারণে বলবো যে বাঙালি হয়ে যাও? এবং সেটেলার যা কেউ যদি খাগড়াছড়িতে গিয়ে থাকেন দেখবেন, এটা আমি আমার সাথে একমত নাও হতে পারে। আমি খাগড়াছড়িতে যখন যাই, আমি সন্ধ্যার সময় নেমেছিলাম, আমি একটা পাঠাগার উদ্বোধন করার কাজে গিয়েছিলাম। সেটা বছর 8 আগে 10 আগে হবে। তা আমি গিয়েছি, আমি প্রথম কালচারাল শকটা ছিল আমার, আমি যখন নেমেছি, আমি তো একটা আদিবাসী মানুষকে দেখতে চেয়েছি। আমি ওইখানে যে বাসে নামলাম, সোহাগ পরিবহনের বাস থেকে, সেখানে নেমে আমি প্রথম যে ধ্বনিটা শুনি, আজানের ধ্বনি। এই আজানটা তো হবেই সেখানে, যেহেতু বাঙালিরা আছেন এবং মুসলমান ধর্মের লোকেরা আছেন প্রধানত, সেটেলার যারা, তাহলে তারা ওই আজানটা আছে। কিন্তু আমি আশেপাশে, মানে যা হয় একটা আদিবাসী এলাকায় গেলে কি হবে, আমি যদি আমেরিকায় আসি, একটা সাদা অঞ্চলে আসি, তো আমি তো সাদা মানুষই দেখবো। এখন যদি এসে আমি সারাক্ষণ ভারতীয় কিংবা বাঙালিকে দেখি, আমার তো একটা কালচারাল শখ হওয়ার কথা, তা আমি কোথায় এলাম? তো সেরকম করে আমারও শখটা হয়েছিল। তার মানে সংখ্যাধিক্যের দিকে যদি আমরা তাকাই, আরো গভীরে গেলে, হয়তো ভেতরে গেলে, এবং আমরা ওই বান্দরবান লেকে আমরা একবার নৌকা নিয়ে যাওয়ার, একটা ট্রলারের মতো নৌকা আছে, অনেকক্ষণ যেতে হয় বান্দরবনের দিকে যেতে হলে, এবং সেখানে কয়েকটা জায়গায় সেনাবাহিনী থামিয়েছে। কোথায় যাব, কয়দিন থাকবো, কেন আসবো, এটি অবিশ্বাস্য লেগেছে। আমি তো বাংলাদেশের নাগরিক, বাংলাদেশেরই একটা অঞ্চল, আমাকে কেন প্রতি পদে পদে পরিচয় দিতে হবে? একজন বাঙালি চেহারার মানুষকে এটা করা হয়, তাহলে একজন আদিবাসীর ক্ষেত্রে কি হয়? ফলে এই জিনিসগুলো নিয়ে গভীরভাবে ভাববার অবকাশ আছে। সেটেলার থাকা ঠিক কি বেঠিক। আবার আদিবাসীরা যে আন্দোলন করছে দীর্ঘদিন থেকে, বিচ্ছিন্নতার আন্দোলন, তাদের একটা শান্তি বাহিনীর নামে তাদের একটা বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী আছে, কেন তারা সন্ত্রাসী গোষ্ঠীতে রূপান্তরিত হল, সব নানাবিধ বিষয় নিয়ে এক বাক্যে রায় দেবার মতো কোনো জায়গা নেই। তার মনস্তাত্ত্বিক জায়গা আছে, তাদের আবেগের জায়গা আছে, তাদের নিপীড়নের জায়গা আছে, সবকিছুকেই একটু ভেবে দেখতে হবে। অধিকারের প্রশ্নটাও বিষয়টা ঠিক এরকম যে কানাডায় এলে পরে আমরা সব ইউরোপীয় চেহারার মানুষ দেখি, অথচ এই দেশের আদি গোষ্ঠী যারা, ফার্স্ট নেশন যারা, তারা তো এইরকম চেহারা না। সেটলাররা যেটা করে যে তারা এসে সেই যে ফার্স্ট নেশন বা ইন্ডিজিনাস কমিউনিটি, আদিবাসী, তাদের সমস্ত স্মারক চিহ্ন, সমস্ত উপস্থিতি, সংস্কৃতি মুছে দিয়েছে একেবারে, দিয়ে তাদেরকে এক জায়গায় ছড়িয়ে দিয়েছে। কারণ ওই যে একই জিনিস তাদের কাছে মনে হচ্ছে যে সেটা সমাজের সভ্যতার বাইরে, তাদের কালচারটা তাদের কাছে পছন্দ হচ্ছে না।
তো আমি যেটা বলছিলাম যে খাগড়াছড়িতে দীঘিনালায় যে ঘটনাটি ঘটলো, মামুন এখানে আবারও যদি মবের মেন্টালিটি আমরা ভেতরে একটু ঢোকার চেষ্টা করি, মামুন অ্যাগেন একজন অপরাধী ওদের চোখে, এবং আঘাত করা হলো তাকে, যেমনটা তোফাজ্জেলকে করা হলো, এবং জাস্টিফাই করা হলো কেন তাকে গণপিটুনি দেয়া হবে। এই ক্ষেত্রে কিন্তু মামুনের পক্ষে দাঁড়িয়ে গেল একদল ব্যক্তি, যেটা তারা আগে তোফাজ্জলের ক্ষেত্রে করে নাই, এবং তারা দাঁড়িয়ে গেল কেন? ওই যে আইডেন্টিটির প্রশ্নে। কারণ তাদের কাছে এখন তারা সিলেক্ট করলো তাদের শত্রুটাকে, এবং কাদেরকে এখন পেটানো হবে এবং দূর করে দেওয়া হবে, তাদের সম্পত্তি ধ্বংস করা হবে। কারণ এখন শত্রু তারা নির্ধারণ করলো হচ্ছে আদিবাসী জনগোষ্ঠীদেরকে। কিন্তু একটা দেশের সংস্কৃতি কতখানি সমৃদ্ধ, তার সেই সমৃদ্ধির পরিচায়ক হচ্ছে যত বেশি তাদের বিভিন্ন ভাষা, তারপর বিভিন্ন জনগোষ্ঠী, তাদের কালচার, সবকিছু সংমিশ্রণ, একটা প্লুরাল সোসাইটি। শুধু একটি মাত্র ভাষার আধিপত্যবাদ দিয়ে বাংলা হেজেমনি বা ভারতে যেটা আছে হিন্দি হেজেমনি, সেটা দিয়ে একটা দেশের কোনো দিনই সমৃদ্ধি হয় না। বাংলাদেশে আমরা সবাই বলে থাকি যে বাঙালি জাতি হচ্ছে সংকট জাতি, এবং সে কারণেই আমাদের মধ্যে বিভিন্ন মানুষের বিভিন্ন ভাবনা, সাহিত্য, শিল্পের সংমিশ্রণ ঘটার কারণেই আমরা কিন্তু অনেক দিক থেকে অনেক কিছু করতে পারি, অনেক সুন্দর কিছু প্রডিউস করতে পারি, তাই নয়? হ্যাঁ, না যেটা হলো যে একটু স্ক্রিনের মধ্যে আসলে সারা একটু চেপে আসছে, আমাদের তো ছোট্ট একটা স্ক্রিন, আমরা তো আমরা এর আগে আসলে দুজন মিলে করিনি, এরপরে নিশ্চয়ই আমরা দুজন মিলে করবো। আমরা একটু শেষের দিকে এসেছি, আমরা কতগুলো বিষয় একটু আপনাদের সাথে উপসংহার টানি। সেটি হলো, এটি কোনো সমালোচনার জন্য আমরা আলোচনা, আমরা ভাবছি এই ভাবনাটি কিভাবে অনলাইন, এই যে মাধ্যমটি আছে অনলাইন মুভমেন্ট যেটাকে বলা হচ্ছে, অনসাইট মুভমেন্ট যেটাকে বলা হচ্ছে, সেগুলোর মধ্যে আমরা এই বিষয়গুলোকে একটা তাৎক্ষণিকতা তো রইলই, যে তাৎক্ষণিকভাবে যা ঘটেছে সেগুলোকেই আমরা হয়তো পিক করি, সেটাই হয়তো ভিডিও ফুটেজ বেশি পায়, টেলিভিশন সংবাদ মাধ্যমেও সেটা বেশি পায়। কিন্তু যদি এগুলো দেখি আমরা অবক্ষয়টা ঠিক কিসের, আমরা এগুলোকে শিরোনাম দিচ্ছি সাংস্কৃতিক অবক্ষয়, অর্থাৎ কালচারালি আমরা বোধহয় অধপতিত হচ্ছে, আমাদের এগুলো অবক্ষয়ের চিহ্ন ফুটে উঠছে, আমাদের মব জাস্টিসটাও সেরকম। সুতরাং এগুলো নিয়ে একটু গভীরভাবে ভাববার অবকাশ তো আছেই। আমাদের একরকমের মানসিক স্বাস্থ্যের ব্যাপারটাও দেখবার একটা দৃষ্টিভঙ্গি তৈরি হওয়া দরকার। আমার নিজের অভিজ্ঞতা হচ্ছে তাই। কারণ ধরুন, যুক্তি দিয়ে অনেক সময় মানসিক স্বাস্থ্য ঠিক করা যায় না, যুক্তি দিয়ে, দর্শন দিয়ে এবং বস্তুবাদী দর্শন দিয়েও মানসিক স্বাস্থ্য ঠিক করা যায় না। কারণ তাহলে মানসিক স্বাস্থ্য চিকিৎসকের দরকার পড়তো না। সব দেশেই সব সামাজিক কাঠামোতেই মানসিক চিকিৎসক থাকেন। এই সব দেশগুলোতে মানসিক স্বাস্থ্যকে খুব জরুরি জায়গায় দেখা হয়। আপনার সাথে আপনি এই মানসিক স্বাস্থ্যের কথা বলে আপনি আপনার পরীক্ষা পেছাতে পারবেন, পরীক্ষায় অংশ নিতে পারবেন না। এক্ষেত্রে আমি যদি বলি আমি অফিসে যেতে পারবো না, আমার মেন্টাল হেলথ ইস্যু, আমি কাজে যেতে পারবো না, আমার মেন্টাল হেলথ ইস্যু, সেটা এইখানে অ্যালাউড, এখানে অনুমোদিত। কারণ মানসিক স্বাস্থ্যটা শারীরিক স্বাস্থ্যের চেয়ে অধিকতর গুরুত্বপূর্ণ। সেই মানসিক স্বাস্থ্যের জায়গায় আমাদের জনপরিসরে, আমাদের জনমানসে বৈশ্বিক ক্ষেত্রে যে অসন্তোষ, যে বঞ্চনার ক্ষোভ, যে বেদনা, যে কান্না লুক্কায়িত আছে, সে তারই যদি উৎকট বহিঃপ্রকাশ ঘটে, বঞ্চনার ক্ষোভ থেকে অন্যকে ধ্বংস করবার উদগ্র বাসনা তৈরি হয়, সেই জায়গাগুলো সহজ করে ছোট করে দেখবার কোনো অবকাশ নেই। যত দিন যাবে, আর এমনিতেই তো একটা শ্রেণী বিভক্ত সমাজ, একদিকে ধনিকতন্ত্র, এই ধনিকতন্ত্রের যে নিষ্পেষণ, হাজার হাজার মূলধন, মুনাফা, কোটি কোটি টাকা আত্মসাৎ করা, এবং এই বিশাল একটা জনপদ জুড়ে শ্রমজীবী মানুষ সমাজে যারা উৎপাদন করেন, এবং তারা উৎপাদন না করলে যে সভ্যতা এক কদম এগোয় না, সেই সব মানুষের জীবনের যে বঞ্চনার ক্ষোভ, এবং তার এই মলিন মুখ, তার এই বিষণ্ণ চেহারা, পুড়ে যাওয়া ত্বক, সবকিছু মিলে এগুলো খুব ভালো জিনিস, ভালো অনুভূতি তৈরি করেন আমাদের ভেতর। সেই ক্ষেত্রে যারা শিক্ষিত মানুষ, যারা সুবিধা প্রাপ্ত গোষ্ঠী, যারা প্রিভিলেজড গ্রুপ, আমরা যারা সুবিধা পাই, আমরা খানিকটা, আমাদের তো আর ধান চাষ করে খেতে হচ্ছে না, আমাদের তো কাপড়টা উৎপাদন করতে হচ্ছে না, আমরা টাকা দিয়ে কিনে ফেলি। টাকা দিয়ে বাতাসও কিনে খাওয়া যায় না, টাকা দিয়ে বাতাস কিনেও গায়ে দেওয়া যায় না। তাহলে আমরা যেই সুবিধার অবস্থানে আছি, সেখান থেকে আমাদের দায়টা অনেক বেশি। সেই জায়গাগুলোতে আমরা আমাদের ভাবনাটা এইরকম করে, আপনারাও নিশ্চয়ই কথা বলবেন, বন্ধুত্বের আড্ডার মধ্যে ওই কথাগুলো হওয়া উচিত নাকি? হ্যাঁ, আর হচ্ছে যে যেটা বলছিলাম যে ইমোশনকে ভ্যালিডেট করা, যে আপনার সামনে যদি কেউ কখনো মেন্টালি খুবই আপসেট থাকে, তাকে
তার ত্রুটি না ধরে আসলে তার সাথে কথা বলা, তাকে ভ্যালিডেট করা, তাকে স্বীকৃতি দেওয়া তার অনুভূতিটাকে, ওকে এই অনুভূতির সাথে আমি এগ্রি না করতে পারি, কিন্তু যেহেতু তুমি অনুভব করছো আমি সেটা স্বীকৃতি দিলাম, আমি সেটা দেখতে পাচ্ছি এবং আমি তোমার পাশে আছি। আমার মনে হয় যে ব্যক্তি পর্যায়ে যদি মানুষের সাথে আমরা এরকম আচরণ করে থাকি, অনেকটাই সেই ক্ষোভ, পুঞ্জীভূত ক্ষোভের জায়গা থেকে আমরা মুক্তি পাবো। আরেকটি বিষয় হচ্ছে যে এই যে আমরা মব বিহেভিয়ার দেখছি, মব লিঞ্চিং বা মব জাস্টিস, এটা কিন্তু সোশ্যাল মিডিয়াতেও বিদ্যমান। এই মবেরই কারণ এখনকার যুগ আসলে কি, শুধু কিন্তু আমরা অন সাইট যে আচরণ করি, আমরা আমাদের একটা প্রেজেন্স, ফিজিক্যাল প্রেজেন্স আছে ফিজিক্যাল দুনিয়াতে, বস্তুগত জগতে, কিন্তু একটা ভার্চুয়াল প্রেজেন্স তো আছে, সেখানে কিন্তু আমাদের বস্তুগত উপস্থিতি নাই, আমাদের ভাবনাগত উপস্থিতি আছে, এবং সেটা একটা ইউনিভার্স, সেটা একটা বিশ্ব। সেখানে প্রত্যেকটা ব্যক্তিকে বলা হয় নেটিজেন। আমরা যেমন সিটিজেন, ওরা নেটের সিটিজেন। তাহলে এই নেটিজেনদেরও কিন্তু কতগুলো মব বিহেভিয়ার আছে, মব ট্রায়াল আছে, যে একটি ব্যক্তিকে তারা পেল, যেটা জেনজি, আমি তো নিজে জিলেনিয়াল, যে মিলেনিয়াল আর জেনজির মাঝখানে পড়ে গেছি, তো আমি বুঝতে পারি মেন্টালিটিগুলো, আমি দেখতে পারি, আমার বেশি অ্যাক্সেস সেখানে। আপনারা যারা এরকম আমাদের প্রজন্মের, তারাও হয়তো দেখতে পাবেন বা অন্য প্রজন্ম দেখেছেন, যে তাদের প্রবণতা হচ্ছে যে একটি ব্যক্তির একটা ত্রুটি বের হলে তাকে সিলেক্ট করা হলো, সে হচ্ছে এখন আমাদের শত্রু, সে ক্রিমিনাল, এবং তাকে নানাভাবে সাইবার বুলিং করা, এবং এভাবে কিন্তু মোবিলাইজ করা, এবং সাইবার বুলিং এর মাধ্যমে কিন্তু বিভিন্ন প্রকার থ্রেটও দেয়া হয়, যে ডেথ থ্রেট, রেপ থ্রেট, বাজে ভাষা ব্যবহার করা হয়। আমরা দেখেছি দীঘিনালার ঘটনাকে কেন্দ্র করে এখন ইন্ডিজিনাস ওয়েমেন, আদিবাসী মহিলাদের প্রতি যে এক ধরনের ফেটিশ আছে, সেটার প্রকাশ বিভিন্ন পুরুষ মানুষ যেমন লিখছেন। জাহাঙ্গীরনগরের দুজন দেখলাম আমি সোশ্যাল মিডিয়াতে, আপনারাও নিশ্চয়ই দেখেছেন, যে জাহাঙ্গীরনগরে পরে দুজন পিএইচডি ছাত্র, তারা লিখেছে আদিবাসী নারীদের পাশে আছি, আদিবাসী পুরুষদেরকে রক্ষা করার জন্য আর্মি আছে, এবং যেভাবে উস্কানিমূলক ভাবে জিনিসটা লেখা, এমন ভাবে ইঙ্গিতপূর্ণ ভাবে লেখা যে তাদের ফিজিক্যাল স্ট্রাকচার, তাদের সৌন্দর্য, তাদের এই দিকগুলোর প্রতি তারা ফেটিসাইজ করছে তাদেরকে এক প্রকার। হ্যাঁ, তো এই বিষয়গুলো খুবই লক্ষণীয়, এবং শিক্ষিত মানুষ যখন কাজগুলো করে থাকে, এটা খুবই ডিস্টার্বিং এবং গা গুলিয়ে আসার মতো। গা গুলিয়ে আসেই স্বাভাবিক, কারণ এটা তো ভেতরকার গুলিয়ে ওঠা যে অনুভূতিটা, তারই তো উৎকট প্রকাশ ঘটছে এই সমস্ত কথার মধ্যে। ফলে যে প্রবণতা এখন, এটা যেটি সারোজা নাহারিন বলছিলেন, যে নেটিজেন, এই নেটের যে জগৎ আছে, সেখানে এক একটা ধারণা এবং তাকে কেন্দ্র করে একটা সমবেত হয়ে ওঠা, সেটি কিন্তু ঘটে। কদিন আগে সারোজার সাথে ঘটেছে ওই একই থ্রেড, তারও ছিল শাহানা বাজপেয়ীর সাথে ঘটেছে, রবীন্দ্রসঙ্গীত শিল্পী, এবং আমার সোনার বাংলা এবং রবীন্দ্রনাথের একটা ভাস্কর্য নিয়ে তিনি ওই তার একজন দাদা গিয়েছিলেন বাংলাদেশ থেকে, শাহানা বাজপেয়ী ভারত থেকে। শাহানা বাজপেয়ী তো লন্ডনে থাকেন, তো শাহানা বাজপেয়ী ওই তাকে নিয়ে রবীন্দ্রনাথের ভাস্কর্য দেখাতে গিয়েছিলেন, এবং তার চোখে এরকম রবীন্দ্রনাথের ভাস্কর্যে যেরকম অনেক সময় এরকম পড়ে থাকে, খানিকটা শ্যাওলার মতো হয়, মাকড়সার জালের মতো, সেটা পরিষ্কার করে দিচ্ছিলেন। সেই ছবিকে কেন্দ্র করে শাহানা বাজপেয়ীকে যা যা লেখা হয়েছে, শাহানা বাজপেয়ী লজ্জায়, দুঃখে, অপমানে পোস্টই ডিলিট করেছেন। সবাই সেটা করেন না। সারোজা নাহারিনের একটা এরকম সাম্প্রতিক সময় তার নিজস্ব একটা অভিজ্ঞতা আছে। সে যাই হোক, আমি বলছি যে সেই বিষয়গুলোকে নিয়ে এই যে একটা জগৎ, এই জগৎগুলো সম্পর্কে একটু ওয়াকিবহাল থাকা এবং তাকে এনকাউন্টার করা যুক্তি দিয়ে। যেমন ভলতেয়ার, ফরাসি দার্শনিক এবং চিন্তাবিদ, রুশ বা ফরাসি বিপ্লবের সময় 1789 সালে যখন ফরাসি বিপ্লব হয়, তিনজন দার্শনিকের নাম, লেখকের নাম বলা হয়ে থাকে, রুশো, ভলতেয়ার এবং মন্টেস্ক্যু। এবং রুশোর সেই কথা আছে যে মানুষ জন্মগতভাবে স্বাধীন, এবং ভলতেয়ার বলছেন যে আমি তোমার মতামত নাও মানতে পারি, কিন্তু তোমার মতামতকে রক্ষার জন্য আমি আমার মাথা সবার আগে পেতে দেব। এটার নাম গণতন্ত্র, এটার নাম সহিষ্ণুতা, তাই তো? তাহলে আমার সাথে মতামত নাও মিলতে পারে, কিন্তু তার মানে তো এই না যে তার মাথায় আমি বাড়ি দিতে পারি। তাহলে নেটিজেনদের মধ্যেও এই প্রবণতা আছে একদিকে, সেটা আমাদের মতো দেশেই সবচেয়ে বেশি। সাইবার বুলিংটা তো বিদেশেও অনেক ঘটে, কিন্তু ওখানে যেটা হয় যে হেট স্পিচ থাকে, মিন কমেন্ট থাকে, সেখানে কিন্তু ডেথ থ্রেট থাকে না, রেপ থ্রেট থাকে না। আমাকে যেমন বলা হয়েছে যে আমার বোনকে চিহ্নিত করা হয়েছে, এবং আমার কাজিন, আমার ভাই বোনদের পরিবার বের করা হয়েছে তারা, এবং বলছে যে তারা গিয়ে তাদেরকে আক্রমণ করবে। তো এই পর্যায়ে আমি না হয় আমার কথার দায় নিতে পারি,
মানে আমার জন্য আমার পরিবারও যে ভিকটিম হয়ে যাচ্ছে, বিষয়টা খুবই আশঙ্কাজনক, ভয়ঙ্কর। কারণ এই প্রবণতাটাই ভয়ঙ্কর। এটা এই প্রবণতার নামই হচ্ছে ক্রিমিনাল, শুধু না, এটা ফ্যাসিবাদ, ফ্যাসিজম। ফলে এই জায়গাগুলো এখন সমাজের স্তরে স্তরে আমাদের মনন জগতে যে ফ্যাসিজমটা আছে, ফ্যাসিবাদ থাকবার কারণে, মানে আমাদের দেশে ফ্যাসিবাদী শাসন ছিল, সে কারণেই মননে ফ্যাসিজম তৈরি হয় নাই। তাহলে আমাদের শৈশবে যে ফ্যাসিজম আমরা পরিবারে দেখেছি, সেটি কার কারণে ঘটেছে? সেটার দায় কি আইয়ুব খানের? হতে পারে, কিন্তু প্রধানত এই যে হায়ারার্কির ধারণা, এই যে কর্তৃত্ববাদী একটা সমাজ এবং কর্তৃত্ব পরায়ণতার যে ধারণা, সেই ধারণার সাথে পুরুষতান্ত্রিকতা জড়িয়ে আছে, সেই ধারণার সাথে মালিকতন্ত্র জড়িয়ে আছে, মালিকিপনা জড়িয়ে আছে। সব কিছুর মধ্যে যেই এই শ্রেণীবিভক্ত সমাজ এবং তার যে সংস্কৃতি, মালিক এবং প্রভু এবং দাস, এই যে সম্পর্কটি, উৎপাদন সম্পর্ক, মালিক এবং মজুর, এই অর্থনীতিতে যেই উৎপাদন সম্পর্কটা আছে, সেটি তো সমাজের উপরই কাঠামো তৈরি করছে এবং সংস্কৃতিতে তার উৎকট প্রকাশ ঘটে যাচ্ছে। সুতরাং সোচ্চারিত কণ্ঠ যে যেই অবস্থানেই থাকুন, বিশেষ করে যারা প্রগতিশীল বন্ধুরা আছেন, যারা যুক্তি, তর্ক এবং তত্ত্ব দর্শন আলোচনা করছেন, তাদেরকে একটু বলি, আপনাদের স্বরটা কিন্তু অনেক কোমল, একটু লাউড হতে হবে যে ভাই, অনলাইনে অন্তত। কারণ আপনি আপনার আমাদের লোক সংখ্যা কম, প্রগতিশীল মানুষ হতে চায় না, এইটা একটু কষ্ট হওয়া, এই জীবনটা অনেক, এইসব কথাবার্তা এখন আর গোটা পৃথিবীতে চলছে না। প্রগতিশীল হওয়া কষ্টের কেন হবে? আনন্দের। তাহলে সেই জায়গাটিতে মানুষকে কোথাও আমরা আমাদের ভাষাটা যদি যথাযথ না হয়ে থাকে, তাহলে ভাষা পাল্টাতে হবে। আমাদের শব্দ বাক্যবন্ধ যদি যথাযথ না হয়ে থাকে, যে আমরা তাদেরকে কথা শোনাতে পারছি না, বোঝাতে পারছি না, সেটা নিয়েও গবেষণা করবার দরকার আছে, যে কোন ভাষায় কথা বললে এখন তারা বোঝে, কোন ভাষাটা দরকার। আমরা সনাতনী যে ভাষাগুলো ব্যবহার করতাম, আমরা দর্শনকে ব্যাখ্যা করার ক্ষেত্রে, আমরা অর্থনীতি শাস্ত্র ব্যাখ্যা করার ক্ষেত্রে যে কথাগুলো ব্যবহার করতাম, একটু ভেবে দেখার সময় এসেছে। না হলে আপনাদের, আমাদের যেসব বন্ধুরা এই কাজগুলো করছেন দীর্ঘদিন থেকে, তাদের ত্যাগ, তাদের সংগ্রাম, তাদের টিকে থাকার লড়াই, এই যে শত বাধা প্রতিবন্ধকতা মোকাবেলা করে যারা লড়েই চলছেন, তাদেরও তো, সেটারও তো একটা মূল্যায়ন নিজের সাথে দরকার, সেটারও তো ফসল ঘরে তোলা দরকার। সেই জায়গাটিতে আমার মনে হয় যে আমাদের বোধহয় একটা অনসাইট এবং অনলাইন দুদিক থেকে এই আন্দোলনটি করা জরুরি। এবং মব জাস্টিসের ক্ষেত্রে উল্টো ধরে তাকে সামলে নেওয়া, তাকে আটকানো, তাকে বোঝানো যে এটা করা যাবে না, বুঝতে তো চাইবে না, প্রয়োজনে একটু জোর করা তাকে এবং বাধ্য করা, পুলিশকে খবর দেয়া, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেয়া যে এখানে আসেন, এটাকে রক্ষা করেন, এবং তাদেরকে বাধা দেয়া। কারণ মানুষ জোরে একটু বাধা দিলেই, শাউট করলেই, এই দুর্বল যে কুৎসিত এবং কুপরিকল্পনাকারী মাথার ভেতরে একটা হিংস্রতা, সে কিন্তু থমকে যায়। আমরা খেয়াল করলে দেখবো চিড়িয়াখানায় বাঘকে, ওই যখন বা বনের ভেতরেও বাঘ ঝাঁপিয়ে পড়ার আগে অনেকক্ষণ গড়গড় করে, এবং তার উপরে এই আদিবাসীদের যদি দেখি আমরা বনে জঙ্গলে যারা ঘোরে, এরা কিন্তু হাত দেখায়, এই করে, চিতা পিছিয়ে যায়। তো ফলে সেই ভঙ্গিটা লাগবে যে প্রকৃতির নিয়ম এটা। আমি দূর থেকে দেখলে শুধু পর্যবেক্ষক না হয়ে আমাদের অন্তত কথা বলা উচিত। সারোজার পালা, সারোজা শেষ করে দিই। আমিও তাই মনে করি যে আমাদের আরো কথা বলা উচিত, কারণ সোশ্যাল মিডিয়া আসলে ভাবনাকে ডেমোক্রেটাইজ করে, গণতান্ত্রিক করে তোলে, অনেক মানুষের অ্যাক্সেস হয়। আমাদের দেশে সব জায়গায় এখন খুব আলোচনা সভা হচ্ছে না, যে বিভিন্ন বিষয় নিয়ে রাষ্ট্র সংস্কারের করতে চায়, এই ওসিলায় বা এই ভাবনা থেকে তারা বিভিন্ন মত বিনিময় করছেন। সেগুলো যেহেতু অনসাইট হয়, সেটা একটা ক্ষুদ্র গণ্ডির মধ্যে থাকে, সেখানে তার ধারণ ক্ষমতা, কক্ষের ধারণ ক্ষমতা এত হয় না। তো সেটাকে ডেমোক্রেটাইজ করে কি আসলে সোশ্যাল মিডিয়া বা অনলাইন প্ল্যাটফর্মগুলো। তো অনলাইন প্ল্যাটফর্মে কথা বলা, ভাবনাগুলোকে ছড়িয়ে দেওয়া ইকুয়ালি ইম্পর্টেন্ট। জিনিসটা ইনফর্মাল শোনালেও অনেক অনেক গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করছি। তো আপনাদের সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি যে আপনারা সবাই, যারাই এই বিষয়গুলো থেকে তাড়িত হচ্ছেন, ক্ষুব্ধ হচ্ছেন, কেন এগুলো ঘটছে, তারা প্লিজ নিজেরা যেমন লিখছেন, সেই সাথে আপনারা দৃশ্য শ্রাব্য মাধ্যমেও এই ভাবনাগুলো ছড়িয়ে দিবেন প্লিজ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত লিখে জানাবেন। আমাদের দুজনেরই ইনবক্স আছে, অন্তত আমার ইনবক্সে লিখে জানাবেন, অথবা এই পোস্টটা যখন ফেসবুকে থাকবে পরামর্শগুলো একটু জানাবেন। আমরা নিশ্চয়ই সেই বিষয়গুলো নিয়ে ভাববো, ভাবনার খোরাক তৈরি হবে। নিশ্চয়ই আবার সামনের যেই ফেসবুক লাইভ, সেখানে আপনাদেরকে সাথে পাবো। ভালো থাকবেন,
আমরা যেন মানুষের মতো করে মাথা উঁচু করে দাঁড়াই, আমাদের জন্য শির দাঁড়াটি সবসময় শির দাঁড়ার মতো ব্যবহার করে।